স্বাগত প্রযত্নে বাংলাদেশ এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। বিএনপির ঘোর আপত্তির মুখেও স্থানীয় নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। ছাত্র নেতৃত্বের পাশাপাশি এতে সমর্থন দিচ্ছে জামায়াতে ইসলামী। বিএনপির আশঙ্কা আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন বিলম্ব হওয়ার পাশাপাশি দেশ আরও ভঙ্গুর অবস্থায় যাবে। কথা বলবো আজকে প্রযত্নে বাংলাদেশে, তাই চলমান এই রাজনৈতিক সংকট নেই। আজকের বিষয় জাতীয় নির্বাচনের আগেই কি স্থানীয় নির্বাচন? আর আলোচনায় আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষাবিদ শামসুল আলম লিটন। আরও রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য এবং দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসান। স্বাগত প্রযুক্তি বাংলাদেশে আজকের আয়োজনে জাহিদ হাসান। এবং আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই জাহিদ হাসান, যেটি হচ্ছে শুরুতে যদি একটু জেনে নিতে চাই যে কেন আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছেন জাতীয় নির্বাচনের আগে, সেটি একটু সংক্ষেপে একটু যদি শুনি। জি, ধন্যবাদ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এবং এই গণ অভ্যুত্থানে যে ছাত্র নেতৃত্ব ছিল তার আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন প্রয়োজন। আমরা দেখেছি গত 3টি নির্বাচনে বাংলাদেশের কোনো নাগরিক ভোট দিতে পারেননি, নানাভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে। আমরা বলেছি যে এবারের সেই অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন যেটির দিকে সরকার আগাচ্ছে তার আগে নিশ্চয়ই সকল রকমের স্থানীয় সরকার নির্বাচনটি করতে হবে। মানে এক ধরনের পরীক্ষা নিরীক্ষার এটি করার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে এখানে একটি ক্ষমতার বিকেন্দ্রিকতা করতে হবে, একটি পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন দরকার। আমরা বিগত সময়গুলোতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ভয়ানক রকমের খারাপ। আমরা দেখেছি যেই সরকার বা যেই দলের নেতৃত্বে সরকার ক্ষমতায় থাকে স্থানীয় সরকার নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা না প্রভাবিত হয় এবং সেই দলের প্রার্থীরা মূলত নির্বাচিত হন। আমরা এখন মনে করি যে এই যে স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটি নির্দিষ্ট দলের নয়, কোনো একটি রাজনৈতিক দলের সকল নেতা দিয়ে গঠিত সরকার নয়, এটি একটি গণ অভ্যুত্থানের ফসলের সরকার। সেই হিসাবে এই ক্ষমতার বিকেন্দ্রিকতা করতে একই সঙ্গে যাতে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত না হয়, সেজন্য আমরা মনে করছি খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত এবং সেটা অবশ্যই জাতীয় নির্বাচন আগে করতে হবে। দ্বিতীয়ত, আমরা গত প্রায় 7 মাস গণ অভ্যুত্থানে দেখলাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানাভাবে খুবই নাজুক অবস্থায় যায়। বারবার পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ফেল করছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য, নাজুক অবস্থা থেকে আরও উত্তরণের জন্য আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন হলে এবং সেখানে প্রতিনিধিরা অ্যাক্টিভ হলে এই অবস্থাগুলোর থেকে উত্তরণ সম্ভব। বুঝতে পেরেছি আপনার কথা। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে, তার আগে একটু শামসুল আলম লিটনের কাছে এই ব্যাপারে একটু মতামত জেনে নিতে চাই যে স্থানীয় নির্বাচন আগে নাকি আসলে জাতীয় নির্বাচন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্থানীয় নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের অংশ কিনা এ নিয়ে বহু দশক ধরে বিতর্ক আছে এবং বিগত ফ্যাসিবাদী সরকার এটা নিয়ে আরেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে, সেটা হচ্ছে যে দলীয় প্রতীক ইত্যাদি দিয়ে। আসলে বাংলাদেশের স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ স্থানীয় নির্বাচনেই মানুষের এবং স্থানীয় সরকারের সঙ্গেই মানুষের সরাসরি সম্পর্ক। কেন্দ্রীয় সরকার এবং সংসদ সদস্যরা যে গম বিতরণ করে, অর্থ নিয়ন্ত্রণ করে, এটা সম্পূর্ণ আগে যে সংবিধান ছিল সেখানেও অবৈধ ছিল এবং আগামী যে সংবিধান আসবে সেখানে আশা করি এটাকে শাস্তিযোগ্য অপরাধ করা হবে। কারণ সংসদ সদস্য যারা নির্বাচিত হন তারা আসলে ল মেকার, তাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র সংসদের ভেতরে এবং নতুন আইন প্রণয়ন করা এবং প্রতিদিন সেগুলোকে সংস্কার করা। কারণ আইন এবং সমাজ প্রতিদিন যেভাবে রোল করছে, ট্রান্সফরমেশন হচ্ছে, এটা অ্যাকোমোডেশন করার জন্য সভ্য দেশে, অসভ্য দেশে সেটা আলাদা কথা, সেটি তো আর করার দরকার হয় না। যেহেতু আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিকে ফলো করি, সেখানে আমাদের প্রতিটি সমাজকে এগোতে হলে প্রতি মুহূর্তে নানা ধরনের সংস্কারের প্রয়োজন। সুতরাং সংসদ নির্বাচনের আগে কোনটি ঘোড়ার আগে গাড়ি না, মানে এই ব্যাপারটা একটা বিতর্ক হতে পারে। তবে আমার কাছে খুবই জরুরি হচ্ছে যে স্টেপ ইন করার মধ্য দিয়ে আমরা সম্ভবত আমাদের যে ট্রেন, ঐক্যমতের যে ট্রেন, সেই ট্রেনটিকে আমরা যাওয়ার কথা চিটাগাং, আমরা সিলেট রওনা দিয়েছি। এটার মধ্যে একটা বড় ধরনের অনৈক্যের একটা ভিত্তি আছে এবং এর মধ্যে একটা বড় ধরনের ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, যেটা 5ই আগস্টের যে স্পিরিট এবং মানুষের যে মুক্তি, সেই মুক্তিতে মানুষ কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব রাজনীতিকদের কাছ থেকে এতটা প্রকটভাবে দেখতে চায়নি। জি, সেই ক্ষেত্রে আরেকটা প্রসঙ্গ আসে যে যেহেতু বিরোধের কথা যেটি বললেন, রাজনৈতিক বিরোধ, মানে জাতীয় নির্বাচন কখন, এই ইস্যুতে কি আসলে মানে আমরা দেখেছি যে বিএনপি প্রবল আপত্তি জানিয়েছে, ঘোরতর আপত্তি জানাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে আসলে মানে বিএনপির 5ই আগস্টের বা গণ অভ্যুত্থানের যে স্পিরিট শেষ অনেক ক্ষেত্রে আমরা একমত দেখেছি ছাত্র জনতার সাথে। এই ইস্যুতে কি বিএনপির সাথে আরেকটু দূরত্ব বাড়লো অন্তর্বর্তী সরকারের? আমি পার্টিকুলারলি বিএনপি এবং জামাত এবং বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, আমি পার্টিকুলারলি পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে চাই না, যেহেতু আমি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে একটা জিনিস দেখি। দেখুন, জুলাই আগস্টে যে আন্দোলনটি, এটি ছিল 2018 সাল থেকে কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা। অর্থাৎ যেই সমাজে বৈষম্য থাকবে না, ইকুয়ালিটি থাকবে, জাস্টিস থাকবে, এবং আন্ডার দ্য কার্পেট যে সমস্ত রেসিজম, মানে বিভিন্ন ধরনের আদর্শগত কার্ল তৈরি করা, এই সোসাইটিকে আসলে ওই কার্ল মুক্ত করা। এবং মেইন যে থিমটা, আমরা 18 সাল থেকে বিশ্বব্যাপী যে মানুষগুলো কনস্ট্যান্টলি আন্দোলনে লেগেছিল, তার মধ্যে আমার সৌভাগ্য হয়েছে এই ছাত্রদের পাশে থাকা, এবং এই জাহিদদের পাশে আমরা সব সময় থেকেছি একটি মাত্র কারণে, এনাফ ইজ এনাফ। আমাদের দেশকে যদি আমরা সমতায় আনতে না পারি, একটা কৃষক, মজুর এবং আমি এবং আমরা সবাই যারা সুবিধাভোগী, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বড় প্রতিষ্ঠানে পড়েছি, আমাদের পেছনে রাষ্ট্রের অনেক খরচ হয়েছে, আর যাদের পেছনে কোনো খরচ হয় নাই তারা সব ধরনের সুবিধা বঞ্চিত। এটা একটা বড় ধরনের বৈষম্য, চাকরির বৈষম্য, সম্মানের বৈষম্য, রাজনৈতিক পরিচয়ের বৈষম্য। এইসব থেকে মুক্তির জন্য তারা যে লড়াইটা করেছে, সেখানে আমি ওই পর্যায়ের একজন কর্মী ছিলাম, যেখানে লন্ডন বসে আমরা একটা কথা বলতাম যে ছাত্রদের কাছে, তাদের কাছে, জাহিদদের কাছে, এই নূর রাশেদ ফারুকরা তারা যে আন্দোলনটা শুরু করেছিল, আসিফ, তারপরে নাহিদরা, এরা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এতটাই আশ্বস্ত ছিলাম, বিশ্বস্ত ছিলাম তাদের প্রতি, যে দুবার এই ফ্যাসিবাদী শেখ হাসিনা মানবতার শত্রু, তিনি দুবার ছাত্রদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন। তিনি বাংলাদেশের কাছে পরাজিত হয়েছেন দুবার, সড়ক আন্দোলনে এবং কোটা আন্দোলনে। তৃতীয়বার ওনার কী হবে জানি না, কিন্তু চতুর্থবার বাংলাদেশে এই ফ্যাসিবাদের কবরের জায়গাটুকু হবে না। সেই জায়গা থেকে, সেই স্পিরিট থেকে আমি আপনাকে বলতে পারি, এই স্পিরিটটা কেন মানুষ ধারণ করেছে, একটি মাত্র কারণে, মানুষ তার সব হারিয়ে ফেলেছিল। মর্যাদা হারিয়েছে, ভোটাধিকার হারিয়েছে। ভোটাধিকারের কথা বললে ইট সাউন্ডস ভেরি মাচ পলিটিক্যাল অ্যান্ড ভেরি মাচ ক্ষমতা। শুধু কি ক্ষমতার জন্য আমরা লড়াই করেছি? না, এই ছেলেমেয়েরা কি লড়াই করার সময় বলে গিয়েছিল যে আমার ভাইকে এমপি করতে হবে, অথবা আমার দলকে কিন্তু এমপি বানাতে হবে, আমার দলকে কিন্তু বাংলাদেশ শাসনের দায়িত্ব দিতে হবে? সেই প্রশ্নে আমি আপনাকে পরে যাচ্ছি 9 দফাতে। কিন্তু মূলত কথা হচ্ছে, আমরা বিজয় অর্জন করি কিন্তু ধরে রাখতে পারি না। আরব স্প্রিং থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরকমই ভুলভ্রান্তির কারণে দেশে দেশে আরব স্প্রিং কিন্তু ফেইলুর হয়েছে এবং আবারও ফ্যাসিবাদের এসেছে। সো আমার মনে হয় 5ই জুলাই আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, অনেক অর্জন দিয়েছে, অনেক সতর্কতাও দিয়েছে। একদম পরিষ্কার। আমি জাহিদ হাসানের কাছে যেতে চাই। আমি আপনার কথা সূত্র ধরে আমি বলেছিলাম যে একটি প্রশ্ন করব, যেটা হচ্ছে আপনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক সরকার থাকলে আসলে এক ধরনের প্রভাব বিস্তারের, রাজনীতিকরণের চেষ্টা করা হয়, নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়। একটা অভিযোগ করা হচ্ছে বারবারই নানা মহলে, যেটা হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে একটা স্থানীয় সরকার নির্বাচনে আসলে জোর দেয়া হচ্ছে। এটি অভিযোগের মতো। এই ধরনের অভিযোগ আসলে মানে জবাবটা কি হবে, মানে কতটা সত্যি? এই সরকার আমাদের, এই সরকার তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের না, কিংবা আমরা যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক দলের সরকারও অন্তর্বর্তীকালীন সরকার না। অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের এখন যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে 3 জন ছাত্র উপদেষ্টা আছেন, কিন্তু 3 জন ছাত্র উপদেষ্টা দিয়ে পুরো দেশ চলছে না, পুরো রাষ্ট্র কাঠামো চলছে না। এই 3 জন ছাত্র উপদেষ্টার বাইরেও আরও অনেকজন উপদেষ্টা আছেন, এবং রাষ্ট্রের আরও বিভিন্ন কাঠামোতে, বিভিন্ন অর্গানে আরও বিভিন্ন রকমের লোকজন আছেন, যাদের অনেকে বিএনপি, জামাত সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সুতরাং এই যেই অভিযোগটি আপনিও বললেন এবং আমরা নানা জায়গায় দেখছি, যে আমাদের যে নতুন রাজনৈতিক দলের কথা আমরা বলছি, কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই সরকারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। সুতরাং যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই স্থানীয় সরকার নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হবে, এই অভিযোগটি সত্য নয়। ধরুন, বাংলাদেশে যতজন এখন অন্তর্বর্তীকালীন সরকার যতজন উপদেষ্টা আছেন, এর মধ্যে বিএনপির রিকমেন্ডেড কোনো প্রতিষ্ঠা নেই, জামাতের রিকমেন্ডেড কোনো প্রতিষ্ঠা নেই। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের আগে, একটু শেখ হাসিনার যখন পতন বা সারা বাংলাদেশের মানুষ জানেনি, তখন তো ছাত্ররা প্রথমে ক্যান্টনমেন্টে যায়নি, সকল রাজনৈতিক দলের প্রবীণ রাজনীতিবিদরা গিয়েছিলেন। ওই দিন সন্ধ্যায়, ওই দিন সারা রাত ছাত্ররা বঙ্গভবনে পা রাখেনি, রাজনৈতিক দলের প্রবীণ রাজনীতিবিদরা, নেতারা পা রেখেছিলেন। পরের দিন ছাত্ররা গিয়েছেন। যেই টেবিলে আলোচনা হয়েছে ছাত্রদের সঙ্গে, সেই টেবিলে সকল রাজনৈতিক দলের নেতারা ছিলেন, সরকার প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত ছিলেন। সুতরাং এই সরকারটি ছাত্রদের সরকার। এই সরকারের, এই ছাত্ররা যে রাজনৈতিক দল গঠনের দিকে এগোচ্ছে, সেই রাজনৈতিক দল সরকার দ্বারা পৃষ্ঠপোষক
পৃষ্ঠপোষকতা পাচ্ছে, ডক্টর ইউনূস সাহেব কর্তৃক পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এই অভিযোগটি একেবারে মিথ্যা। এবং এই অভিযোগটি দিয়ে মূলত আমরা বাংলাদেশে যে একটি তরুণ নেতৃত্বের অসীম সম্ভাবনা দেখছি, সেই অসীম সম্ভাবনাকে আমাদের প্রবীণ রাজনীতিবিদরা ধ্বংস করে দিতে চায়। এবং এই তরুণ নেতৃত্বের প্রতি, যে তরুণদের নেতৃত্বে একটি গণ-অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে, এই তরুণ নেতৃত্বের প্রতি যে ক্ষোভ প্রবীণ রাজনীতিবিদদের, সেটা আমরা বারবার দেখেছি। আমরা যখনই প্রবীণ রাজনীতিবিদদের সঙ্গে করে আলোচনায় গিয়েছি, তখনই তারা বলছে ছোটো ছোটো ছেলেমেয়েদের সঙ্গে করে আলোচনা হবে না। দেখুন, গত 16 বছর বাংলাদেশে বহু মানুষ, বহু রাজনৈতিক দল বিভিন্নভাবে লড়াই করেছে। এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বিএনপির কত মানুষ, কত নেতাকর্মী গুম হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। জামাতের কত নেতাকর্মী, শিবিরের কত নেতাকর্মী গুম হয়েছে, কোনো ইয়ত্তা নেই। কিন্তু সর্বশেষ লড়াইটা, চূড়ান্ত বিজয়টা ছাত্রদের পক্ষ থেকে এসেছে, তরুণদের নেতৃত্বে হয়েছে। সুতরাং যেমন করে গত 16 বছরের কোনো লড়াইকে ডিনাই করা যায় না, ঠিক তেমন করেই তরুণদের নেতৃত্বকে ডিনাই করা যায় না। 24 জুলাই আগস্টের নেতৃত্বকে ডিনাই করা যায় না। সুতরাং এই যে বারবার বলা যে এই সরকারটি ছাত্রদের সরকার, সরকারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার, সরকারটি অ্যাজ এ প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার না, কিংবা আমাদের সরকার না। এই সরকারের সবার অংশীদারিত্ব আছে। আমরা সবাই জানি ছাত্রদের পক্ষ থেকে 5 আগস্ট আহ্বান করা হয়েছিল একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করা হবে। সেখানে বিএনপি সাড়া দেয়নি, বিএনপি সরকার অংশগ্রহণ করতে চায়নি। তারা ভয় পেয়েছিল যদি জাতীয় সরকারে বিএনপির অংশগ্রহণ থাকে, তাহলে সরকারটি দীর্ঘদিন থাকবে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ চালাবে, তারা ক্ষমতার কাছাকাছি যেতে পারবেন না। এই ক্ষমতা লোভী হয়ে গিয়ে ছাত্রদেরকে বারবার দোষারোপ করা, এইটি বিএনপির পক্ষ থেকে আমরা আশা করি না। সুতরাং এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলটি, আমরা যে রাজনৈতিক দলের দিকে এগোচ্ছি, এই মাসে ইনশাল্লাহ ঘোষণা হবে, সেই রাজনৈতিক দল আরও পাকাপোক্ত হবে। এই ধারণার আগে প্রথমে ধারণা ঠিক করতে হবে যে এই সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকার, মোটেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার না, বা নতুন রাজনৈতিক দলের সরকার না। একদম পরিষ্কার। আমি বিএনপির শঙ্কা সেটি নিয়ে কথা বলবো, কিন্তু একটা বিরতিতে যাব আমরা। প্রযুক্তি বাংলাদেশ ফিরে এসে বিএনপির যে শঙ্কা, যেটি বারবারই বিএনপি নেতারা বলছেন যে দেশকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে স্থানীয় সরকার নির্বাচন, যদি আগে হয়, জাতীয় নির্বাচনের পরে হয়, সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে আলাপ করব। আমি শামসুল আলম লিটনের কাছে সেই প্রশ্ন রেখেছিলাম, আপনার কাছে আমার সেই প্রশ্ন থাকবে। থাকুন আমার সাথে। প্রযুক্তি বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় জাতীয় নির্বাচনের আগে কি স্থানীয় নির্বাচন। আর আলোচনা করতে আমার সাথে রয়েছেন শামসুল আলম লিটন এবং জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনার কাছে আমার প্রশ্ন, যেটি বিরতির আগে বলেছিলাম, যে বিএনপি যেই শঙ্কা করছে, যে এবং সে স্পষ্ট করেই বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে জাতীয় নির্বাচনে দেশ একটি ভঙ্গুর অবস্থায় যাবে, এই শঙ্কাকে আসলে আপনি কিভাবে দেখছেন, বা এর আসলে কি ব্যাখ্যা আপনার কাছে? এই সংখ্যাটি আসলে কেন আমার বোধগম্য নয় যে দেশে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে দেশের অবস্থা কেন ভঙ্গুর হবে। মানে নির্বাচনকে কেন্দ্র করে ভঙ্গুর হওয়ার বা ল এনফোর্সমেন্টের অবস্থা বাজে হওয়ার এই সংখ্যাটি বিএনপির কেন? ধরুন, নির্বাচন হলে বরং আরও মানুষের মধ্যে একতাবদ্ধতা বাড়ে, আরও আইন শৃঙ্খলার অবস্থা সুন্দর হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। কারণ তখন নির্বাচিত জনপ্রতিনিধি থাকেন, নির্বাচিত জনপ্রতিনিধি জনতাকে নিয়ে একতাবদ্ধ থাকতে পারেন, সকল রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। কিন্তু একটি রাজনৈতিক সরকারের কথা যখন বারবারই বলা হচ্ছে, সেটি কি আগে জরুরি নয় যে যেটি বিএনপি সহ অন্যান্য দলগুলোর পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে রাজনৈতিক সরকার প্রয়োজন, অন্তর্বর্তী সরকার আর কি প্রয়োজনীয় সংস্কার করে? হ্যাঁ, একটি ক্লোজ কিন্তু রয়ে গেছে, প্রয়োজনীয় সংস্কার করে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যেই কমিশনগুলো গঠন করেছেন, সেই কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে। আমরা যা দেখছি, প্রধান উপদেষ্টা আগামীকাল থেকে সকল রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবেন। সংস্কার তো একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি শেষটা হলে আপনি রাজনৈতিক সরকার কিংবা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারেন না। বিএনপির কিংবা ছাত্রদলের আরেকটা ভয় আছে, যেহেতু আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে কথা বলছি, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের 7 মাস পার হলেও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্যাম্পাসে একটি ছাত্র সংসদ নির্বাচনও হয়নি। দেখুন, আওয়ামী লীগ ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে তার নিজেদের প্রভাব ধরে রাখবার জন্য ছাত্রলীগ দিয়ে ক্যাম্পাসকে একটি শিক্ষাবিহীন নৈরাজ্যময় ক্যাম্পাস গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচন দিত না। আমরা ডিমান্ড করলাম যে গণঅভ্যুত্থানের পরে ছাত্র সংসদ নির্বাচন জরুরি, ছাত্রদেরকে একতাবদ্ধ করে রাখবার জন্য, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ক্যাম্পাসকে সুষ্ঠু সুন্দর রাখবার জন্য, আবাসন ব্যবস্থার সমস্যার সমাধান করার জন্য, আর অন্যান্য সকল সমস্যার সমাধানের জন্য যারা প্রশাসনের সঙ্গে নেগোশিয়েট করতে পারবে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করলো
ছাত্র সংসদ নির্বাচনের, ঠিক যেদিন তফসিল দেওয়ার কথা ছিল সেই তফসিল ঘোষণার দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদল গিয়ে সমাবেশ করলো, যাতে করে প্রশাসন সেই তফসিলটি ঘোষণা করতে না পারেন। এই যে ছাত্র সংসদ নির্বাচন হবে, এই ভয়টি কেন, এই সংখ্যাটি কেন, কেন ছাত্রদল শঙ্কা প্রকাশ করছে, কেন ছাত্রদল আতঙ্কিত হচ্ছে? যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে বোধহয় ক্যাম্পাসে তারা ছাত্রলীগের মতো যে আবার মনোপলি সৃষ্টি করতে চায় সেই তাদের হাত থেকে ছুটে যাবে কিনা। সংখ্যাটা আসলে এই জায়গাতে কিনা আমি জানি না, সংখ্যাটি কোন জায়গাতে, কিন্তু আসলে সংখ্যাটি এটি কিনা। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা বারবার ডাকসুর কথা বলি, ডাকসু হলে কিংবা অন্য ছাত্র সংসদ নির্বাচন হলে বাংলাদেশে আগামীতে যে নেতৃত্ব দরকার, বাংলাদেশকে আগামীতে যারা লিড করবে সেরকম নেতৃত্ব বের হয়ে আসবে, সেরকম নেতৃত্বের দেখা আমরা পাবো। আমরা 2019 সালে ডাকসু দেখেছি 29 বছর পরে, এখন আবার 6 বছর হয়ে গেছে। আমরা গণঅভ্যুত্থানের পরে বললাম ছাত্র সংসদ নির্বাচন দরকার, বারবার ছাত্রদল বাধা দিচ্ছে, বারবার ছাত্রদল বলছে এটাকে পিছাইতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা তার একদম উৎকৃষ্ট উদাহরণ দেখলাম। কেন ছাত্র সংসদ নির্বাচনে ভয় কেন? সুতরাং এই যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সংখ্যা, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সংখ্যা, এই সংখ্যাটি কেন? এই সংখ্যাটির মতো ওই কথার দিকে ইঙ্গিত করে যে কথা দিয়ে আমি আজকে আলোচনা শুরু করেছিলাম, যে যখন রাজনৈতিক সরকার থাকে, যখন কোন একটি নির্দিষ্ট দল দ্বারা সরকার গঠিত হয়, তখন নির্বাচনের প্রভাব খাটানো যায়। সেই সংখ্যাটি আসলে বিএনপির কিনা, এটি বিএনপির কাছে বরং প্রশ্ন। জি, নিশ্চয়ই সেই প্রশ্ন বা সেটি আসলে বিএনপি ভেবে দেখবে। আমি শামসুল আলম লিটন আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আসতে চাই, যেটি হচ্ছে আমরা দেখলাম যে আলোচিত একটি বৈঠক হলো ট্রাম্প মোদির, এবং ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটি আসলে প্রথম বৈঠক, মোদি বৈঠক করলেন, এবং যেটি অনুমিতভাবেই সেখানে আসলে একটি কথা আসলে আলোচনা হবে সেটি বা তাকে প্রশ্ন করা হবে সেটি ভাবাই হচ্ছিল আগে থেকে, যে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান আসলে কি হতে যাচ্ছে, বা মোদির সাথে বৈঠকের আগে পরে সেটি কি হবে। আমরা দেখলাম যে ট্রাম্প সেই প্রশ্নে আসলে এক ধরনের মোদির উপরে ছেড়ে দিলেন এবং মোদি আসলে খুব স্পষ্ট কোনো উত্তর দিলেন না। এই বৈঠককে আসলে কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই প্রসঙ্গের আগে 30 সেকেন্ডে আগের প্রসঙ্গে একটুখানি বলে নিই। আমার জাহিদ অনেকগুলো ব্যাপারে খুব স্পষ্ট বক্তব্য রেখেছে। এটাই হচ্ছে এই জেনারেশনের আসলে তাদের কাছ থেকে আমরা এটাই পাই, অত্যন্ত স্পষ্ট, রাগঢাক এটা থাকে না। এবং আমার মনে হয় আমাদের রাজনীতিতে যে ধরনের অনেক কথা প্রকাশিত, অনেক কথা অপ্রকাশিতের কালচার, সেটা তারা ব্রেক করতে চাচ্ছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। এবং তারা দল গঠন করতে যাচ্ছে, এটাকেও অ্যাপ্রিসিয়েট করা দরকার। যদি আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, যে কোনো মানুষ যখন ভোটাধিকার পায় তার দল গঠনের অধিকার থাকে, এবং দলটি কী হবে না হবে সে অতিরিক্ত ভবিষ্যৎবাণী করাটা গণতন্ত্রের কোনো না এবং পূর্বশর্ত নয়। কে বিকল্প? এই কথা বলেই তো ফ্যাসিবাদ গা চাড়া দিয়ে এতদিন আমাদেরকে শাসন, শোষণ, খুন খারাপ ইত্যাদি করেছে। সুতরাং এই প্রশ্ন গণতান্ত্রিক এবং স্বৈরাচারী, কে বিকল্প, কে আসবে। তবে ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে আলোচনা, এই ধরনের কথাবার্তা যদি রাজনৈতিক দলগুলো বলে থাকে, এটা আমি মনে করি আউট অফ লাইন, এবং এটা শোভন বক্তব্য নয়। এই ধরনের বক্তব্য জাহিদ যে উত্থাপন করেছে, ডেফিনেটলি তারা সেরকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তনের এই জায়গাটিও একটা ব্যাপার, অবশ্যই এটি কারো কাছে আকাঙ্ক্ষিত নয়। রাজনৈতিক দল গঠনের ব্যাপারটি একটা গেল। তৃতীয়ত আমি বলবো যে রোডম্যাপ না, আমি আর যোগ করি। দেখুন, আমরা যে আগস্ট মাসে যে আন্দোলনটা হলো, 1 দফায় যাওয়ার আগে ছিল 9 দফা। 9 দফাতে 7 নম্বর দফাটি ছিল ক্যাম্পাস রাজনীতি সংক্রান্ত, এবং সেখানে সংস্কারের ব্যাপারটা ছিল যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে, থাকবে না। হ্যাঁ, তাহলে ক্যাম্পাস সংস্কার ছাড়া বাকি সারা দুনিয়ার সব সংস্কার কিন্তু হচ্ছে, হাজার হাজার শত শত সংস্কার হচ্ছে। ক্যাম্পাস সংস্কার কই গেল? 9 দফার একটি মাত্র সংস্কারের দাবি ছিল, সেটি ছিল, এবং আমি বিশ্বাস করি ওই দফাটি নিয়ে যদি কাজ না হয় তাহলে পরবর্তী সরকার অগ্নিগর্ভের উপর বসে থাকবে, যেই আসুক সরকারে। এবং এমনও হতে পারে বছর বছর সরকার পরিবর্তন হতে পারে। আর ক্যাম্পাস সংস্কার হলে নেতৃত্বের বিকাশ হবে, এবং জাহিদ যেটি বলছে সেটি। তবে সংস্কার সীমিত না অসীম সেটা না করে সংস্কারের আগে নির্বাচন, আমি ঠিক লস্ট, যে যার মতো করে সুবিধা মতো কথাবার্তা বলছেন। আমার মনে হয় যে সংস্কার সীমিত 3টি বিষয়, গণহত্যা, বিচার, সংস্কার এবং গণতন্ত্রের উত্তরণ, 3টি বিষয় অনৈক্য কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে কোথাও যেন একটা সমস্যা, প্রায়োগিক ক্ষেত্রে দেখা গেছে না, প্রায়োগিক ক্ষেত্রে কথাগুলো মিলছে না। কিন্তু যেমন 72-এ আমরা যে স্বাধীন দেশ পাওয়ার পরে আমাদের যে গঠন করা দরকার ছিল, সেখানে আমরা দেখলাম যে একটি দল সকল পুরো জাতির কৃতিত্বটি নিয়ে সবাইকে নাকচ করে দিলেন। 7.5 কোটি রাজাকার, তখন পত্রিকা কিন্তু ছাপা হলো এডিটোরিয়াল আকারে, সালাম সাহেব,
এবং সেটা লেখার কারণে ওনাকে কিন্তু ইয়েতে যেতে হলো, জেল খাটতে হলো দীর্ঘদিন। আমরা ভবিষ্যতে এটা চাই না দেখতে। রাজনীতিকে বসতে হবে এবং রোড ম্যাপ চাইতে হবে সরকারের কাছে। এটা জাহিদদের সরকারও না, এটা বিএনপির সরকারও না, এটা জামাতের সরকারও না। আমরা সবাই জানি এই সরকারের নাম, আমি যদি বলি আমার ভাষায়, এটি হচ্ছে জনতার সরকার। বিপ্লবের মধ্য দিয়ে, বিপ্লবকে কারো বলতে যদি লজ্জা করে, সেই লজ্জা এই স্পিরিটের সঙ্গে যায় না। জি, আমি একদম পরিষ্কার একটু মোদি ট্রাম্প বৈঠকে আমি মনে করি যে বাংলাদেশ প্রসঙ্গে মনে করি ট্রাম্পের এই বৈঠকটিও বর্তমান প্রেক্ষিতে একই কারণে প্রযোজ্য, ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ যে কত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আপনি যে বলছেন ট্রাম্পের ওখানে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হবে, এটা তো কিছু অতি উৎসাহী সংবাদপত্রের, ইন্ডিয়ার বাংলাদেশের কিছু সংবাদপত্রের, ভারতের একটা আঞ্চলিক শক্তি, তার সঙ্গে মিটিং হবেই নতুন নবনির্বাচিত প্রেসিডেন্টের স্টেট ওভালে, কিন্তু সেখানে বাংলাদেশ প্রসঙ্গে মনে হয় যেন মোদি ওখানে যাচ্ছে বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য। এটা ফানি। একটা ভারত এত বড় দেশ, তার অনেক সমস্যা আছে, এবং ভারতের সঙ্গে আমেরিকার স্টেট মানে যে ট্রেড, ইটস এ বিগ, ওয়ান অফ দ্য বিগেস্ট। তো সুতরাং এইখানে আসলে যে ব্যাপারটা, এটা হচ্ছে চুলকানি সাংবাদিকতা, এখানেও আছে ওইখানেও আছে। এখন উত্তরটা আমরা পেয়ে গেলাম। এই প্রশ্নটি করেছে একজন চুলকানি সাংবাদিক, এবং সেই প্রশ্নটি করেছে মোটিভেটেড সাংবাদিক কোশ্চেন। আপনি খেয়াল করুন, সে কিন্তু ডিসাইসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। ডিপ স্টেটের কথা বলল। ডিপ স্টেটটা কিন্তু, এবং সে নিশ্চিত, সে ওখানে বলেছে যে নিশ্চিত, কিন্তু আমরা অদ্ভুতভাবে, এটা একটা বিতর্কিত ব্যাপার, এবং এটা যেই রেফারেন্সে এসছে সেটা কিন্তু কোনো ভ্যালিডেটেড কোনো পয়েন্ট না, এবং সেটা ওখানে কিন্তু উনি বলছেন যে এখন সাংবাদিক আবার গাইডিং উত্তরও দিয়ে দিচ্ছেন যে সেই ক্ষেত্রে ট্রাম্প আসলে কত দূর যাবেন। এবং মোদি যে উত্তর দেয় নাই, সেখান থেকে বোঝা যায় যে মোদির কাছে, মোদি এখন একটা দুর্বল সরকার। মোদি কিন্তু খুব সবল কোনো সরকার, জোড়াতালি দিয়ে তাকে সরকার গঠন করতে, এবং এমন লোকদের সঙ্গে জোড়াতালি দিতে হয়েছে। ইন ফাইন মর্নিং আপনি দেখবেন যে সরকার চলে গেছে, এরকম হয়েছে অনেকবার। এখন মোদির যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে সেখানে মোদি নীরব ছিলেন, কারণ মোদির এজেন্ডা হয়তো আর অনেক কিছু ছিল। আর দ্বিতীয়ত, মোদির উত্তর না দেওয়ার মধ্য দিয়ে, এবং ট্রাম্পের কথাটাকে আমাদের সাংবাদিকতার যেটা হয় ট্রান্সলেশন অত্যন্ত দুর্বল। তারা মনে করেছে বাংলাদেশকে মোদিকে বুঝিয়ে দেওয়া হয়েছে গাজার মতো করে আর কি, হ্যাঁ, মানে তারা যেমন নিয়ে ওকে দিয়ে দিচ্ছে, অথবা বাংলাদেশের বিষয়টি মোদি এরকম। আসলে তা নয়। উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্রেট ভ্যালুজের মানুষ না, সে হচ্ছে ট্রাম্প অর্গানাইজেশনের নেতা। একটু আপনাকে এটা বুঝতে হবে। সুতরাং ট্রাম্পীয় ডিপ্লোমেসিতে উনি বলেছে এই ব্যাপারটি ওনার উপর ছেড়ে দিলাম, যিনি শত শত বছর যাবৎ এটা নিয়ে কাজ করছেন। আসলে এটা সিম্বলিক, এবং এটা হচ্ছে ট্রাম্প ডিপ্লোমেসি আর কি, নর্মাল ডিপ্লোমেসি না। এই জন্য আসলে উনি উত্তর দেওয়ার কথা বলেছেন। যেহেতু উনি অনেকদিন হ্যান্ডেল করেন, তাহলে ঠিক আছে বলেন। আর বাংলাদেশ নিয়ে চিন্তা করার মতো আমার সময় নাই। সে যেখানে ইরান অথবা অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত অথবা যুদ্ধ হতে পারে সেটা নিয়েই কাজ করছে না। সেই ইউক্রেনের যুদ্ধ, তার গাজা, এইসব নিয়ে সে এখন বাংলাদেশ নিয়ে কাজ করবে। কারণটা কি? কারণ হচ্ছে আমেরিকার সঙ্গে থার্ড ওয়ার্ল্ড সম্পর্ক হচ্ছে ইউএসএইড বন্ধ করে দেওয়া মানে হচ্ছে নীতিগতভাবে তার ডিপ্লোমেসিকে অলরেডি কম্প্রোমাইজ করে ফেলেছে। আমরা ইউএসকে কীভাবে ডিল করবো, এখন আমাদের ডিসিশন নিতে হবে। এই কারণে ইউএসএইড নাই মানে আমাদের সঙ্গে ডিপ্লোমেসি কতটুকু হবে, আর ইন্ডিয়াকে ডিল করবো আমরা ইউনাইটেডলি। সুতরাং এইসব চকলেট মার্কা ডিবেট এবং ক্ষমতাকেন্দ্রিক ডিবেট আমাদের জাতীয়কে ক্ষতিগ্রস্ত করবে, এবং ইন্ডিয়াকে যদি ঠিকমতো ডিল করা না হয়, তাহলে ফ্যাসিবাদ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার একটা বড় ঝুঁকি থেকে যাবে। এটি হচ্ছে সবচেয়ে বড় আতঙ্ক। এবং এই ওভাল হাউসের এই মিটিং থেকে আমাদের যারা এখন পলিসি মেকার, তাদের কিন্তু অনেক কিছু নেওয়ার আছে, যদি তারা এই বিপ্লব এবং গণঅভ্যুত্থানে বিশ্বাস করে। তবে আমি বিশ্বাস করি এখন ক্ষমতা যারা চালাচ্ছে, সচিবালয়ে যারা বসে আছে, তাদের একটি বড় অংশ এই বিপ্লবের স্পিরিটের বিপক্ষে, এবং তারা ফ্যাসিবাদের পক্ষে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কাজ করছে। সুতরাং যারা ডিসিশন নিয়ে কথা বলছেন, কাজ করছেন, এবং রোডম্যাপ ডিক্লারেশন ছাড়া এগিয়ে যাচ্ছেন, তারা ভবিষ্যতের ঝুঁকিটি মনে রাখা ভালো হবে। দুজনই থাকুন আমার সাথে। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। প্রযত্নে বাংলাদেশে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। আমাদের আজকের বিষয়ে জাতীয় নির্বাচনের আগে কি স্থানীয় নির্বাচন, আর আলোচনা করতে আমার সাথে রয়েছেন শামসুল আলম লিটন এবং জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনার কাছেও আমার একদম সংক্ষেপে একটু শুনবো ট্রাম্প মোদির যে বৈঠক হলো এবং বাংলাদেশ প্রসঙ্গ এই বিষয়ে। দেখুন, বাংলাদেশে কি হবে, বাংলাদেশ কেমন চলবে, সেটা না দিল্লি নির্ধারণ করবে, না ওয়াশিংটন নির্ধারণ করবে। না মোদির কথায় বাংলাদেশ চলবে, না ট্রাম্পের কথায় বাংলাদেশ চলবে। বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। যেটি বাংলাদেশের জনগণ 5 আগস্ট নির্ধারণ করেছে, এখন নির্ধারণ করে যাচ্ছে। সুতরাং ট্রাম্প এবং মোদির বৈঠক ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক, সেখানে বাংলাদেশের কোনো বিষয় কিংবা বাংলাদেশের ভাগ্য নির্ধারণের কোনো কিছু হতে পারে না। আমরা গত একদিন ধরে যে লম্ফজম্প দেখছি ট্রাম্প এবং মোদির বৈঠক, সেটি মূলত আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচারের দোষরা করছেন। আমরা দেখেছি ট্রাম্প যদি নির্বাচিত হয়েছেন তার ছবি
তার ছবি হাতে নিয়ে প্লাকার্ড করে ঢাকাতে আওয়ামী লীগের মিছিল দেখেছি। এর আগে আমরা দেখেছি যে দিল্লির কাছে, ভারতের কাছে বাংলাদেশকে গত 16 বছর ইজারা দিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যখন শেখ হাসিনা পৃথিবীর কোথাও ঠাঁই পান নাই, যখন তাকে দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছেন তিনি, তখন তিনি পৃথিবীর কোথাও ঠাঁই না পেয়ে দিল্লিতে গিয়ে উঠেছেন। এই যে বাংলাদেশকে বারবার অন্য জায়গাতে বিক্রি করে দেওয়া, বাংলাদেশের ভাগ্য ট্রাম্প কিংবা মোদির হাতে ছেড়ে দেওয়া, এটাকে আমরা সন্দেহের চোখে দেখি। এবং আমাদের 5 আগস্টের যে লড়াই, সেই লড়াই মানে অলসো এই আধিপত্যবাদের বিরুদ্ধেও, যে আঞ্চলিক আধিপত্যবাদের সম্মুখীন আমরা গত 16 বছর ছিলাম, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা আবরার ফাহাদের শাহাদাতের পরে আমরা এই শিক্ষাটি পেয়েছি যে বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের কথায়, অন্য কারো কথায় চলবে না। আমরা দেখেছি যে গত 3টি নির্বাচন, যে 3টি নির্বাচনে বাংলাদেশের কোনো মানুষ ভোট দিতে পারেন নাই। আমার বয়স 24 বছর, আমি এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারিনি। সুতরাং এই যে বারবার শেখ হাসিনা নির্বাচনকে একটি পাতানো খেলার মাধ্যমে নির্বাচনকে বানচাল করে দেওয়া, সেটি হয়েছে দিল্লির মাধ্যমে, সেটি হয়েছে ভারতের হেজিমনির মাধ্যমে। এরকম সকল রকমের হেজিমনির আমরা বিরুদ্ধে। আমরা একই সঙ্গে মনে করি যে ভারতীয় গণমাধ্যম যেভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলার সময় এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে বাজেভাবে ফ্রেমিং করেছে, এখনও তারা যেভাবে দেখাইতে চায় যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান একটা ফার রাইট রেভলিউশন ছিল, একটি এক্সট্রিম রেভলিউশন ছিল, ঠিক তেমন করে এই প্রচেষ্টা আমরা গত একদিন ধরে দেখলাম। একই সঙ্গে আমরা দেখলাম বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম তারাও একই প্রচেষ্টায় মত্ত আছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে ট্রাম্প বলতে চাইছেন যে বাংলাদেশে কী হবে সেটি মোদি নির্ধারণ করবে। প্রথম কথা হচ্ছে, ট্রাম্প এরকম কোনো কিছুকে উদ্দেশ্য করেনি, তিনি মূলত বলতে চাইছেন এই বিষয়ে মোদি বক্তব্য দিবেন। যদি ট্রাম্প এই কথা বলেও থাকেন বাংলাদেশে কী হবে সেটি মোদি নির্ধারণ করবেন, আমরা ট্রাম্পের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করি। আমরা 5 আগস্ট 2000 মানুষের, 2000 শহীদের শাহাদাতের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে আমরা ট্রাম্প, মোদি কিংবা অন্য কারো হাতে বিক্রি হতে দিব না। কিন্তু মানে যেটি বলা হয়, আমরা যে মানে সারা বিশ্বেই দেখি যুক্তরাষ্ট্রের যে প্রভাব, সেটি থেকে কি আসলে বাংলাদেশ মুক্ত থাকতে পারবে? মানে যুক্তরাষ্ট্রের প্রভাবের বলয়ের মধ্যে আমরা নেই। আমরা যুক্তরাষ্ট্র কিংবা ভারত কারো প্রভাবের বলয়ের মধ্যে নেই। আমরা বরং আছি একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের যে স্টেটম্যানশিপ সম্পর্ক হয় সেই সম্পর্কের মধ্যে। একদম পরিষ্কার। শামসুল আলম লিটন, আপনার কাছে একটু জানতে চাই, এই আমরা আমাদের অনুষ্ঠানের যে প্রসঙ্গ, যে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, সেই প্রসঙ্গে ফিরে যেতে চাই, যেটি হচ্ছে যে সমাধানটা আসলে কি হতে পারে। কারণ একটি রাজনৈতিক অচল অবস্থাও কিন্তু দেখতে পাচ্ছি এই ইস্যুকে ঘিরে। সেটির সমাধানটা আসলে কি হতে পারে, আলোচনার মাধ্যমে সেটি আসলে সম্ভব কিনা, বা কোন পথে গেলে আসলে দেশের সার্বিক পরিস্থিতির জন্য ভালো হয়, সেটি শুনবো, সেই পরামর্শটা শুনবো, সুপারিশ শুনবো। পাশাপাশি আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, প্রবাসীদের যে ভূমিকা বা প্রবাসীদের এখনকার যেই সম্পৃক্ততা বাংলাদেশের, সেই বিষয়ে একটু শুনে নিতে চাই। থ্যাংক ইউ। আমি ছোট ছোট করে বলছি। প্রথমত হচ্ছে যে আমার মনে হয় যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে বক্তব্যের মিল এবং অমিল, এটা হচ্ছে গণতন্ত্রের বিউটি। আমরা দীর্ঘ 15 বছর পরে যে জাহিদ ভোট দিতে পারেন এবং তার পুরো জেনারেশনই ভোট দিতে পারে নাই, একটা অতৃপ্ত আত্মা, একটা অধিকার, সেই সাংবিধানিক অধিকার ছাড়া মানুষ। তো এই পুরো জিনিসটাকে যে আলোচনা চলছে, এটা চলুক ভালো করে, কিন্তু একটা জায়গায় রোড ম্যাপ লাগবে। একটা যখন আমরা এরকম অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে, অর্থনৈতিক ক্রাইসিস, আইন শৃঙ্খলার ক্রাইসিস, ডিপোজ ডিক্টেটরের বিভিন্ন ব্ল্যাক মানি, অস্ত্র, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, এত কিছুর সমস্যার মধ্যে উত্তরণের জন্য জাতীয় ঐক্য মানে কিন্তু সবাই এক ভাষায় কথা বলা নয়, এটা আমাদের বুঝতে হবে। এই ঐক্যমতটি হচ্ছে গণহত্যার বিচারটা কততম ফেজে কিভাবে চলবে, এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে সংস্কার ফেজগুলো কিভাবে হবে, কারণ সংস্কার মানে সর্বশেষ কিন্তু শেষ না, কারণ সংস্কার যেদিন শেষ হবে সেদিন আরেকটা অনেকগুলো বিষয়ে কিন্তু আর, অর্থাৎ মিনিমাম সংস্কারের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে উত্তরণের যাত্রা, এই জায়গাগুলোতে ছাত্ররা, রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত থাকা লাগবে। ঐক্যমতটা কিন্তু এইভাবে হয় না, সম্মেলন করে হয় না। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা আছে। আমাদের এই সংকটকালে উনি আমাদের দেবদূত, উনি আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে গাইড করছেন। ওনার কারণে আমরা অনেক ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছি। সো ওনার নেতৃত্বেই উনি রিসেন্টলি একটা আমাদের সাংবাদিকদের মধ্যে প্রবাসী সাংবাদিক মনির হায়দার, আমাদের বন্ধু, খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো একজন সাংবাদিক, তাকে তিনি রিকনসিলিয়েশন প্রসেসের জন্য তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছেন। এই যে ডায়লগটা শুরু হচ্ছে, এখানে আমার ধারণা সবাই এই ব্যাপারগুলো মিনিমাইজ করে একটা রোড ম্যাপে এসে তারপরে স্থানীয়, জাতীয়, যাই হোক না কেন নির্বাচনগুলোতে যাবেন এবং এই 3টি বিষয়ে ফেজগুলো দিয়ে রোড ম্যাপের ডিক্লেয়ার করবেন। কিসে গণহত্যা, আমি আবার বলছি, সংস্কার এবং গণতন্ত্রের অভিযাত্রায় গণতন্ত্রের উত্তর। কিন্তু মনে রাখবেন এই 3টিতে যদি গোজামিল দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ সাংঘাতিক অনিশ্চয়তা পড়বে। এই ভুলটি আমার ধারণা
এই জুলাই আগস্টে যারা যারা এত অত্যাচারিত হলো, যারা এত নিপীড়িত হলো, শত শত হাজার হাজার মায়ের বুক খালি হলো, এবং ভবিষ্যতে যদি ফ্যাসিবাদ আবার আসে সেটি আরও ভয়ঙ্কর হতে পারে। আবার এবার প্রবাসীদের প্রসঙ্গ দেখুন, 1.5 কোটি প্রবাসীর কাছে শুধু একটি পাসপোর্ট আছে। এই পাসপোর্ট হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট, এটা কিন্তু প্র্যাকটিক্যালি সাংবিধানিক অধিকার নিশ্চিত করে না। লক্ষ লক্ষ রোহিঙ্গার কাছেও বাংলাদেশের পাসপোর্ট আছে। ডক্টর ইউনূস স্যারের ভাষায় 100 দিনের বক্তব্য বলেছিলেন পরবর্তী নির্বাচনে প্রবাসীরা ভোট দেবেন। এই কারণে আমরা ইতিমধ্যে প্রবাসীদের যে ইউনিটি আছে হিউম্যান রাইটস গ্রুপগুলোর, আমরা কিন্তু ওখান থেকে গত 4 মাসে সমস্ত টেকনিক্যাল কমিটির সঙ্গে, ইলেকট্রাল রিফর্ম কমিটির সঙ্গে, টেকনিক্যাল নো হাউ, সাইবার সিকিউরিটি সব এনশিওর করে কীভাবে 1 বছরের মধ্যে সবাইকে এনআইডির মাধ্যমে ভোটার লিস্টে আনা যায় সেটি অলরেডি প্রপোজ করে সব কিছু একটা গ্রহণযোগ্য জায়গায় গিয়েছে। ইলেকশন কমিশনও গ্রহণ করেছে, এনআইডি অথরিটি গ্রহণ করেছে, ল মিনিস্ট্রি গ্রহণ করেছে, এক্সপার্ট মিনিস্ট্রি গ্রহণ করেছে, এবং বৈষম্যবিরোধী ছাত্ররা, জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু এ ব্যাপারে একাট্টা, এবং রাজনৈতিক দলগুলো আগে অনেকবার বলেছে। আমাদের সামনে একটা সুযোগ এসছে, এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়ে দয়া করে ভোট করবেন না, এবং ভোট করা উচিত হবে না নীতিগতভাবে। আমরা দেখিয়েছি কাল যদি প্রজেক্টটি শুরু করা হয় একটা ছোট্ট ইউনিটের মাধ্যমে 1 বছরের মধ্যে সেই কাজটি করা সম্ভব ম্যাক্সিমাম। সো এখন পর্যন্ত সবাই একমত হলেও মূল কাজটা শুরু করা হয় নাই, কারণ অনেক রকমের হাঙ্গামায় সব জাতিকে দৃষ্টি নিবদ্ধ রাখা। প্রবাসীদের বাদ দিয়ে কোনো ভোট হওয়া নীতিগতভাবে উচিত হবে না, এই কথাটি হচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে একজন প্রবাসী হিসেবে আমার বক্তব্য, এবং আমি মনে করি যে তারা এই ব্যাপারে প্র্যাকটিক্যাল স্টেপটি নেবেন আগামীকাল থেকে। জি, একদম সংক্ষেপে যদি সমাধান বা সেই ব্যাপারে কোনো ভাবনা থাকে। জুলাই গণঅভ্যুত্থানের পরে একমাত্র সমাধান হচ্ছে, আমরা বারবার আমাদের নেশন হিসেবে আমরা বারবার ফেল করেছি। আমরা 71 একবার ফেল করেছি। 71 এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের পরে 72-তে আমরা একটা স্টেট ফর্মেশন করতে পারিনি। আমরা দেখছি শেখ মুজিব সাহেব সবাইকে বাদ দিয়ে তিনি কেবলমাত্র আওয়ামী লীগকে দিয়ে একটি স্টেট ফর্মেশন। আপনারা যেটি চান যে অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে, সেটা নিশ্চয়ই চাই। একই সঙ্গে আমরা যে সকল কারণে 90-তে ফেল করেছি, এবার সেই ফেলিয়ারগুলো না হোক, এবং সবার ঐক্যমত্যের ভিত্তিতে, ইউনিটের ভিত্তিতে আমরা একটি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করি। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে প্রযুক্তি বাংলাদেশের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন।